গত বেশ কিছুদিন ধরে যা কিছু ঘটছে সারা দেশে এবং যেগুলো সাধারণত আমরা দেখিনি সেরকম ঘটনাও ঘটতে শুরু করছে। সর্বশেষ যেটা গোপালগঞ্জে ঘটলো, এবং আমি জানি না এটা শুরু না শেষ, বাট কি লেসন আমরা দেখছি। জি, আপনাকে ধন্যবাদ সেলিম ভাই, এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, একটা পুরনো কথা সবাই আমরা জানি, তারপরও কথাটা বলতে হচ্ছে যে কোনো কিছু অর্জন করা যত কঠিন, অর্জনকে ধরে রাখা তার চেয়ে আরও বড় কঠিন। আমরা বারবার এই পরীক্ষায় পড়েছি, এই জাতি বারবার অনেক অর্জন কিন্তু আমাদের আছে, কিন্তু অর্জনকে আমরা ধরে রাখতে পারিনি। সেলিম ভাই খুব চমৎকার করে বলে গেলেন এতগুলো কথা। একটা স্বৈরাচার মানুষের কোনো অনুমোদনবিহীনভাবে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে মানুষকে নিষ্পেষিত করে মানুষের সকল প্রতিষ্ঠানগুলোকে মানুষের অধিকার সংরক্ষণের পরিবর্তে মানুষকে নিষ্পেষণের কাজে ব্যবহার করা হয়েছিল। সেই প্রশাসনের সেই লোক আজও যথারীতি বহাল আছে। স্বৈরাচারের পতন গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। যারা ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করছে তাদের সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের আসলে কারো নাই, এবং কেউ দেখতেও চায় না। কিন্তু পরিবর্তিত সময়, যেটা সেলিম ভাই বললেন, একটা সরকার আসলো অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। এই অন্তর্বর্তীকালীন সময়টা শব্দটাই হলো ইটস এ গভর্নমেন্ট টু ট্রান্সফার দি পাওয়ার টু দি নেক্সট। অর্থাৎ আজকে ওনারা আসলেন বেসড, এবং এটা তো আপনি দেখবেন একটা সময় আমাদের সংবিধানের আর্টিকেল 58-এ ছিল যে একটা সরকার অটোমেটিক্যালি সিসিট করবে টু কন্ডাক্ট এ ইলেকশন, অ্যান্ড দেয়ার আফটার ইলেকশন দি পাওয়ার উইল বি অটোমেটিক্যালি হ্যান্ডেড ওভার উইদিন দি টাইম লিমিট। এনারা বেসড অন কনসেনসাস একটা সরকার আসলেন অন্তর্বর্তীকালীন চরিত্র নিয়েই, এবং তাদের করণীয় কি সেটাও তারা জানেন। কী কারণে মানুষ এতদিন আন্দোলন করেছিল, স্বৈরাচার কেন তাদেরকে উপাধি দেওয়া হয়েছিল, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার সংরক্ষণের এক্সারসাইজ করার কোনো সুযোগ দেশে ছিল না, সেটাকে হরণ করেছিলেন তারা। তাই সেই কারণেই কিন্তু মানুষের মনের মধ্যে দিনে দিনে এই জিনিসগুলো ফুসেছিল, এবং মানুষ এগুলোকে অর্জন করার জন্য একটা পর্যায়ে কোনো না কোনো উপলক্ষ্যকে কেন্দ্র করে সকল জাতি একত্রিত হয়েছিল, এবং তারপরেই এই স্বৈরাচারের পতন। কিন্তু দুর্ভাগ্যজনক কোথায় দেখেন, স্বৈরাচার চলে গেল, আজকে যেই স্বৈরাচার যাদেরকে ব্যবহার করে মানুষের অধিকার খর্ব করেছিলেন তারা কিন্তু বহাল তবিয়তে আজও আছেন। অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন বেসড অন কনসেনসাস, যে কথাটা আপনার এখানে আমি বারবার বলে গেছি, তারা কিন্তু ওই সকল মানুষকে দিয়ে স্বৈরাচার যাদেরকে ব্যবহার করে মানুষকে নিষ্পেষণ করেছে, সেই তারাই কিন্তু আজকে এই সরকারকে গুড হিউমারে নিয়ে সরকারের খুশি হওয়ার মতো কিছু কিছু কথা বলে তাদেরকে অন্ধকারে রেখে তারা কিন্তু এই সরকার যা আশা করছে তার কিছুই করছে না। তাহলে বিষয়টা কি হলো? সংস্কার যেটা করতে চাচ্ছে, আপনার কেন সংস্কার করবেন? বিকজ অফ ওয়ান থিং, যে মানুষ নিজের সরকার নিজের নির্বাচন করতে পারে না, মানুষ নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে পারেনি। মানুষের পরিবর্তে একটা মধ্যস্থভোগী তৈরি হয়েছিল, তারা মানুষের ভোট দিয়ে একটি সরকার অথবা ভোটারবিহীন একটি সরকার ঘোষণা করত, দেশটা তারাই চালাইতেন। এটাই তো ছিল মূল কারণ, যে না, মানুষকে তার অধিকার ফেরত দিতে হবে এবং মানুষ নিজে তার সরকার নির্বাচন করবে, এটাই মূল কথাটা। কিন্তু এখন মজার ব্যাপার হলো, আপনি কাদেরকে দিয়ে করবেন? এই সরকারে কে আছে বলেন? আর এই সরকারকে সুন্দরভাবে এদেশের ব্যুরোক্রেসি অ্যাজ হোল আমি পার্টিকুলারাইজ করলাম না, এই সরকারকে সহযোগিতা করার মতো কি কারণ আছে বলুন আপনি? কোনো কারণ নেই, এবং তারা সহযোগিতা করবে না। আপনি দেখেন এনসিপি গোপালগঞ্জ গেল, একটা ঘটনা ঘটার পর এখন অনেক কিছু হচ্ছে। সেই আগে স্বৈরাচার যা করেছে, প্রথম 144 দ্বারা, তারপর কারফিউ, তারপর বাড়ি বাড়ি সার্চ, একে ধরবে, এদের নামে মামলা হবে, ইত্যাদি ইত্যাদি। এরা এখানে গেলেন, প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিতে পারলেন না কেন? তারা বিপদগ্রস্ত হওয়ার পরে এখন তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই সকল পরিস্থিতি ঘটতে পারে এটা মাথায় কেন ছিল না? তাহলে যাদের উপরে নির্ভর করে আপনি একটা পিসফুল অর্ডারকে মেনটেন করতে চান, তারা কিন্তু যে যাই বলেন না কেন, তারা কিন্তু মুখে যা বলছে কাজে কিন্তু তারা তা করছে না, এবং সেটা কিন্তু আরেকবার প্রমাণ হলো। এবং একটা পার্টিকুলার আমরা গোপালগঞ্জের জিনিসটা দেখলাম, সারা বাংলাদেশে কিন্তু এইরকম। সুতরাং
আমি যে কথাটা বলছিলাম যে মানুষ ভুলে যায়। আপনি দেখবেন স্বৈরাচার অনেক শক্তিশালী বিশ্বে, শুধু আমাদের দেশের কথা আমরা বলবো না, বিশ্বের সকল দেশেই দেখেন একটা সময় মনে হয়েছে স্বৈরাচার এত বড় পাহাড়ের মতো, এ বোধহয় আর কখনো টলে যাবে না। কিন্তু আপনারা দেখবেন বা আমরা দেখেছি আমাদের জীবনে, স্বৈরাচার যত শক্তিশালী হোক একটা সময় কিন্তু জনগণের শক্তির কাছে তারা অসহায় হয়ে যায় এবং বারবার সমাজে যেতেই হয়। বিশ্ব সমাজে স্বৈরাচারের এভাবেই পতন ঘটেছে। কিছুদিন আগে, 1 বছর হলো মাত্র, এই স্বৈরাচার জনগণের মিলিত প্রচেষ্টার কাছে পরাজিত হয়ে চলে গেলেন। আজকে দেখেন দেশের সমাজ ব্যবস্থায় আপনি যেই দিকে তাকাবেন, বিচার ব্যবস্থায় পুলিশের বিরুদ্ধে এখন আবার অভিযোগ, পুলিশ সেই তার আগের ভূমিকায় চলে গেছে, প্রশাসন সেই আগের অবস্থায় চলে গেছে, নৈরাজ্য কাকে বলে তা চরম আকার ধারণ করছে। এখন এই যে সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের কাছে মানুষের যেটা প্রত্যাশা, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এবং আন্দোলনের পরে স্বৈরাচারের পতনের পরে মানুষের যে প্রত্যাশার জন্ম হয়েছিল সেইটা রক্ষা করার দায়িত্ব নিয়েই কিন্তু ওনারা এসেছিলেন। ওনারা কি মানুষের মনের অবস্থা বিবেচনা করে দেখেছেন, বোঝার চেষ্টা করছেন যে ওনারা যেদিন ক্ষমতায় বসেছিলেন মানুষ যে মনোভাব নিয়ে তাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়েছিল, মানুষের মনোভাব আজ সেই পর্যায়ে আছে? এই কথাটা তাদের ভাবতে হবে। সুতরাং ওনাদের ভাবনা আমরা ভেবে দিলে চলবে না, এখন আর ওনাদের ভাবনা ওনাদেরকেই ভাবতে হবে। সো মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, জাস্ট আমি একটু আপনার কাছ থেকে বলতে চাই যে 11 মাসে সরকারের পারফরমেন্স, যেটা সবার সরকার বলি আমরা জানি, হয়তো আওয়ামী লীগ ওন করে না, বাট বাকিরা তো সবাই সমর্থন দিয়েছে, তার পারফরমেন্স কি দেখেন? অনেকের মধ্যে প্রশ্ন যে তারা আসলে নির্বাচনটা দিতে চায় কি না, তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় কিনা, কারো কারো ধারণা যে তারা কিছু রাজনৈতিক দল কে সহায়তা দিচ্ছে, তাদেরকে শক্তিশালী করতে চাইছে। এর মধ্যে কেউ কেউ এনসিপির নাম বলে, কেউ কেউ জামাতের নামও বলে টু সাম এক্সটেন্ট, যে তাদেরকে আসলে একটু আরও গুছিয়ে নেবার জন্য, সময় দেওয়ার জন্য নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাইছে। এটা হলো খুব গভীরে বিশ্লেষণ করে দেখা প্রয়োজন বলে আমি মনে করি। এবং কেউ কেউ মনে করেন যে বাংলাদেশকে একটা রং ডিরেকশনের দিকে গত 11 মাসে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে, বিভিন্ন মহল করছে, এবং সেখানে সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন বা আশীর্বাদ বা ব্লেসিংস আছে। বিষয়টা নিয়ে একটু গভীরে আলোচনা করা প্রয়োজন। আজকের বৈঠকে এই সবটা আলোচনা হবে না, সম্ভব। এবং দর্শক শ্রোতা যারা আছে আপনাকে এবং সবাইকে আমি বলবো, অনুরোধ করবো যে এগুলো নিয়ে একটু গভীর ভাবা উচিত। আমার ভাবনাটা হলো এরকম, যেই কথাটাকে আমাদের ধ্রুব তারা হিসেবে গণ্য করে আমাদের লক্ষ্য অভিমুখে যাওয়া উচিত, সেটা হলো সংবিধানে যে কথাটা আছে, প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। সুতরাং এই রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজ হোক, সংস্কৃতি হোক, কোনো একটা বিপদ আপদ হোক, কোনো একটা আনন্দ উৎসব হোক, সবটাই কিন্তু জনগণের সম্পত্তি। এইটা একটা আমাদের উপরে জুলুম হিসেবে স্বৈরাচারী ব্যবস্থাটা আমাদের উপরে চেপে বসেছে বিগত সরকারের আমলে। এর আগে সামরিক শাসন, আমরা গণতন্ত্রের স্বাদ কিন্তু আমরা নিতে পারিনি, যদিও গণতন্ত্রের যুক্তিতেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। 70-এর নির্বাচনে জনগণের রায় বাস্তবায়িত হয় দেয় নাই, ওর জন্য জনগণের রায় বাস্তবায়ন করার প্রয়োজনেই আমাদেরকে কিন্তু দেশ স্বাধীন করতে হয়েছিল, এবং সেটা কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কারভাবে উল্লেখ আছে। অনেকে প্রশ্ন তোলে যে সংবিধান রচনা করার অধিকার তো এদের ছিল না। একটু ভালো করে স্বাধীনতার ঘোষণাপত্রটা পড়েন, সেখানে দেখা আছে আমরা যেহেতু সুতরাং আমরা নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদ হিসেবে নিজেদেরকে অর্গানাইজ করে আমরা এই সরকার গঠন করে এই পাক হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতা নিয়ে এসে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই লক্ষ্যগুলোর পথে, সেইটা হলো আমাদের স্বাধীনতার সংগ্রামের লিগ্যাল জাস্টিফিকেশন আর মরাল জাস্টিফিকেশন। হিস্টোরিক্যালি ওই জায়গায় এসে উপনীত হয়েছিল। এখন সেইটাকে আমরা কার্যকর করতে পারি নাই, সেইখানে হলো আমাদের ত্রুটি। আজকে করণীয় হলো সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে সংস্কার অপরিহার্য। কেননা ইতিমধ্যে 71-এর মুক্তিযুদ্ধে যেই পথে আমরা যাত্রা শুরু করেছিলাম,
সেইখান থেকে যেহেতু পরিস্থিতিটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে একেবারে উল্টা দিকে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে পরে সংস্কার ছাড়া কিন্তু আমাদের অরিজিনাল যে বিজয় সেটাকে আমরা ফিরে পাবো না। এবং সেটা কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের ভেতরে আছে। এখন সংস্কার নিয়ে বিরাট আলোচনা, ঠিক আছে, আমি খালি স্মরণ করিয়ে দেবো, এরশাদ সাহেবের পতনের পর শাহাবুদ্দিন সাহেব আমাদের অ্যাগ্রিড 3 জোটের রূপরেখা অনুযায়ী, সেই ফর্মুলা অনুযায়ী উনি ডিজাইন করলেন, উনি ওনাকে এই করলেন, এটা করে উনি ক্ষমতা নিয়ে নেন। 3 মাসের ভেতরে নির্বাচন দিতে সক্ষম হয়েছে। 78 দিনে, হ্যাঁ 78 দিনের days। মাথায়, 78 দিন। 78 ডেজ। ইয়েস। রহমান সোবান টাস্ক ফোর্স করলেন 19টা সাবজেক্টের উপরে এবং সেটার বইটই সমস্ত খুবই রিচ, এখনো আছে, এখনো আছে। ইউপিএলে গেলে পাওয়া যাবে। উনি তো বলেন নাই যে এটা পাশ করানো আগে, উনি বলছেন এটা আমি করে রেখে গেলাম, আই হোপ নেক্সট গভর্নমেন্ট উইল ডু ইট। 3 জোটের রূপরেখা রচনার সঙ্গে আমি জড়িত ছিলাম, ড্রাফট করা। এরশাদের পতনের পর আরেকটা ডকুমেন্ট রচনা হয়েছিল, সেটা হলো রাজনৈতিক দলের আচরণবিধি। আমি আগে জানলে নিয়ে আসতাম সঙ্গে করে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট টাইম নিয়ে আসেন। এবং সেইটার ভিতরে ছিল আমরা কেউ অপপ্রচার করিব না, আমরা কোনো গুজব ছড়াবো না, আমরা এরশাদের দলের কাউকে আমাদের দল বা জোটে আমরা স্থান দেব না, ইত্যাদি ইত্যাদি। এবং কিভাবে নির্বাচনে একটা বিহেভিয়ার করতে হবে এবং শান্তিপূর্ণভাবে। এসেনশিয়াল ইটা ছিল, লক্ষ্যটা ছিল যে অন্তত 2 বছর আমরা দলীয় স্বার্থের চেয়ে প্রাধান্য দিব স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করতে। এবং এখন সেইটা রাজনৈতিক দলদেরকে করতে দেন। এখন রাজনৈতিক দল একটা বিরাট অপরাধ করে ফেলছে এবং সেইটাকে ঢোলের বাড়ি দিয়ে প্রচার করা হচ্ছে। রাজনীতি যে এখন 2 রকম হয়ে গেছিল, হালুয়া রুটির রাজনীতি আর আদর্শের রাজনীতি। আদর্শের রাজনীতি দুর্ভাগ্যজনকভাবে একটু মার্জিনালাইজড হয়ে গেছে এবং তারা ছোট আর বড় কিন্তু আদর্শ বর্জিত হালুয়া রুটির পেছনে ছুটতেছে। মানুষের ভেতরে ধারণা হয়েছে তাহলে সব পলিটিশিয়ান খারাপ, পলিটিক্সের বাইরে আমরা অরাজনৈতিক শক্তি দেশ শাসন করিব। কন্ট্রাডিকশন। দেশ শাসন রাজনৈতিক কর্তব্য, সেই কর্তব্য পালন করতে করতে কেউ যদি দাবি করে যে আমি অরাজনৈতিক শক্তি, তাহলে এই কন্ট্রাডিকশন ন্যায্য হয় না। সেকেন্ড আরেকটা তো বলেছি, উনি বললেন যে অনির্বাচিত থেকে আমরা নির্বাচিত ব্যবস্থায় যাব, একটা অনিশ্চয়তা থেকে নিশ্চয়তার মধ্যে যাব আমরা। সেইটা করতে হলে পরে আমাকে তো বুঝতে হবে যে আমি কোন ম্যান্ডেট নিয়ে এসেছি। ইট ইজ নট এ রেভলিউশনারি গভর্নমেন্ট, ইট ইজ অলসো নট এ রেগুলার গভর্নমেন্ট নির্বাচিত, ইট ইজ এ ইন্টারিম গভর্নমেন্ট। এই শব্দের ভিতর দিয়ে, এই মিনিংয়ের ভিতর দিয়ে সব কিছু বোঝায়। এখন কতগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, আহত নিহত তাদের পরিবারের দেখভাল করা, হত্যাকাণ্ডের বিচারের সূত্রপাত করা, ট্রাইব্যুনাল করা আছে, খুব ভালো করে বিচার করা হোক। কিন্তু আমার প্রশ্নের জবাব চাই। আপনারা যদি বলেন যে সংস্কার না করে নির্বাচন করা যাবে না, তো সংস্কার না করে আপনার ট্রাইব্যুনাল যদি চালু করেন তাহলে তো সবাই বলবে যে এখানে ন্যায় বিচার পাওয়া যাবে না। তো আপনি তো প্রথমেই তাকে একটা দিয়ে দিলেন, মামলা দুর্বল করে দিলেন। এই কন্ট্রাডিকশন আসলে এইটা তো না। আসল জায়গাটা আমাদের যেতে হবে অ্যানালিসিসে। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ এবং বর্তমানে বাংলাদেশ আলাদা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এইটা সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব রাজনীতি, বিশ্ব ব্যবস্থার একটা অংশ। সেই খেলাগুলো আমাদের সামনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য স্পেশাল ইন্টারেস্ট, যেই কারণে এটা আমাদের পজিশন, আমরা এটার জন্য রোড মার্চ করেছি চিটাগাং অভিমুখে, চট্টগ্রাম বন্দরের এই যে হ্যান্ডলিং অফ কার্গো, এইটা এর আগেও একবার করার চেষ্টা করা হয়েছিল, সেটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, আমরা মামলা মোকদ্দমা, এটা আমরা তখনও লং মার্চ করেছিলাম। এবং এই যে কি বলে মানবিক করিডর এবং কতগুলো এইখানে আর্মস ইন্ডাস্ট্রি এগুলো করার ব্যাপারে আমাদেরকে উইদাউট দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল অ্যান্ড ডিসকাশন
জনপ্রতিনিধিদের, প্রকৃত জনপ্রতিনিধিদের ভিতরে আলোচনা ব্যতি রেখেই এইসব জায়গায় ইনভলভ করার ম্যান্ডেট এই সরকারের আছে বলে আমার মনে হয় না। একটু ভেবে দেখা উচিত। কতগুলো আছে এমার্জেন্সি, করতেই হবে, ডে টু ডে অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কাজ হলো দৈনন্দিন কার্যকলাপগুলো রাষ্ট্রের পরিচালনা করা, সঙ্গে সঙ্গে তার মেইন টাস্ক অনির্বাচিত জায়গা থেকে নির্বাচিত জায়গা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা গণতান্ত্রিক পরিবেশ। এটা একটা কথা না বলে পারছি না আমি, একটু ভেবে দেখার জন্য। বিরাট তোলপাড় চলছে, ঐক্যমত, ঐক্যমত না হলে দেশ সর্বনাশ হয়ে যাবে। ঐক্যমত হবে না, শ্রেণী বিভক্ত